হুগলি জেলার বাঁশবেড়িয়া নামক এই গ্রামটি গঙ্গা নদীর একদম তীরে অবস্থিত এবং এই বাঁশবেড়িয়া গ্রামে একটি পরিত্যক্ত পুরনো বাড়িও রয়েছে এবং তার সাথে একটি পরিত্যক্ত ঘাট। আর বোধহয় বহু বছর পর কেউ এই ঘাটে এসে বসেছে। সময়টা বিকেল এবং সেই বিকেলে গঙ্গার মেঠো হাওয়া বইছে চারিদিকে। গঙ্গার পাড়ের গাছপালাগুলো সেই হাওয়ায় একই তালে প্রতিনিয়ত দুলেই চলেছে। সেই পরিত্যক্ত ঘাটে একটা খবরের কাগজ নিয়ে বসে আছেন অধীরচন্দ্র সাপুই। অধীরবাবুর পৈতৃক বাড়ি এই বাঁশবেড়িয়াতেই, তবে তিনি এখানে থাকেন না। ছোটবেলায় ম্যাট্রিকুলেশন পরীক্ষার পর তিনি কলকাতায় চলে যান। সেখান থেকে পড়াশুনো করে চাকরি পেয়ে নতুন বাড়ি কিনে সেখানেই থেকে যান। এই বাঁশবেড়িয়াতে মাঝে মাঝে আসেন, তবে 2-1 দিনের বেশি তার থাকা হয় না। তার ইচ্ছা হয় এখানে কদিন থাকতে। এখানে তার ছোটবেলার বন্ধু আছে, তাদের সাথে একটু আড্ডা দিতে পারলে মনটা একটু তৃপ্ত হয় তার। তবে অফিসের কাজের প্রচুর চাপ। গঙ্গার মেঠো হাওয়াটা মাঝে মাঝে অধীরবাবুর হাতে থাকা পেপারখানা দুলিয়ে দিয়ে যাচ্ছে। চারিদিক একটু আবছায়া ছড়িয়ে পড়েছে। সন্ধে হব হব ভাব। পাশে একটা সিগারেটের বাক্স ও একটা হ্যারিকেন নিয়ে বসে আছেন অধীরবাবু। বসে আছেন একটা বাজি ধরে, এবং সেই বাজিটি দিয়েছেন তারই বন্ধু ইন্দ্রনাথবাবু। ইন্দ্রনাথবাবু অধীরবাবুরই ছোটবেলাকার বন্ধু। বাজি দিয়েছেন বলাটা ভুল হবে, তার কারণ অধীরবাবু নিজে যেচে বাজিখানা নিয়েছেন। ঘটনাটা হলো, আগের দিন সন্ধেবেলায় তাদের গ্রামেরই এক চায়ের দোকানে বসে তিনি, ইন্দ্রনাথবাবু, বিশম্ভর এবং চায়ের দোকানের শিবু একসাথে আড্ডা দিচ্ছিল। অধীরবাবু বহু বছর পর তার এই বন্ধুগুলোর সাথে আড্ডা দিচ্ছিল, তাই আড্ডাখানা বেশ ভালোই জমে উঠেছিল। আড্ডার কথা হচ্ছিল বিশম্ভরের বাড়ি মেরামত নিয়ে। বিশম্ভরের বাড়ি বেশি পুরনো নয়, তবে এরই মধ্যে তাদের বাড়ি মেরামতের প্রয়োজন হয়ে উঠেছে। এই বিষয়ে বিরক্তি প্রকাশ করছিল বিশম্ভর। তখন ইন্দ্রনাথবাবু তাকে বললেন, সে তো মেরামত করতেই হবে ভাই। এখনকার বাড়ি বানানোর জিনিসপত্রের মান এতই খারাপ যে 50 বছরও ভালো করে দাঁড়িয়ে থাকা দায়। এ কথায় বিশম্ভর উত্তর দিল, যা বলেছ, দেখো না, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানিয়েও শান্তি নেই। এদিকে দেখো, ওই ভুতুড়ে রায়বাড়িটা কয়েকশো বছর ধরে দাঁড়িয়ে আছে। অধীরবাবু বসে বসে তাদের কথা শুনছিলেন। তবে বিশম্ভরের একটা কথা তার একটু বেশি ভালো লাগলো। সেটা হচ্ছে ভুতুড়ে রায়বাড়ি। এই রায়বাড়ি সম্পর্কে তিনি ছোটবেলায় অনেক কিছু শুনেছেন, তবে সেসব কিছু তার মনে নেই। কেবল একটা জিনিস মনে আছে, সেটা হলো সবাই ওটাকে ভুতুড়ে বাড়ি বলতো। অধীরবাবুর একটু কৌতূহল হলো। তিনি জিজ্ঞেস করলেন, বলছি, তোমরা রায়বাড়িটাকে ভুতুড়ে বাড়ি বলছো? তাছাড়া আমিও ছোটবেলা থেকে শুনছি সবাই বলে ওই বাড়িতে নাকি ভূত আছে। আচ্ছা, তোমরা কেউ ও বাড়িতে কখনো ভূত দেখেছো কি? ইন্দ্রনাথবাবু জবাব দিল, না ভাই অধীর, আমরা কেউ কোনোদিন দেখিনি। তবে শুনেছি ওই বাড়িতে নাকি একদল ডাকাত আর তার সাথে রায়বাড়ির এক দারোয়ানের প্রেতাত্মা থাকে। অধীরবাবু একটু তাচ্ছিল্যের সুরে বললেন, ধুর, ওসব ভূত টুত সব আষাঢ়ে গপ্প। তখন ইন্দ্রনাথবাবু তাকে বললেন,
না হে ভাই অধীর, বাজে কথা নয়। বহুদিন শহরে থেকে মনে হয় তুমি সব ভুলে গেছো। তোমার কি ওই বাড়ির ইতিহাস জানা নেই? জানা ছিল, তবে ভুলে গেছি। সেই ছোটবেলায় শুনেছিলাম। তা বলো দেখি কি গল্প। গল্প নয়, গল্প নয়, ইতিহাস, ইতিহাস। তবে আমি যতটা জানি ততটাই বলবো। বেশ বলো। ঘটনাটা প্রায় তাও 170 কি 180 বছর আগেকার। দেশে তখন ইংরেজ সাহেবদের রাজত্ব। আমাদের এই হুগলি জেলায় তখন প্রচুর ডাকাতের উৎপাত। তা সেই ডাকাতদের মধ্যে সব থেকে দাগি ডাকাত ছিল কালী ডাকাত। ইংরেজ পুলিশরা তখন তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাকে কোনো রকমেই ধরা যায় না। যেবার কালী ডাকাত রায়বাড়িতে ডাকাতি করবে বলে ঠিক করে, তার বেশ কয়েকদিন আগে সে তার নিজের দলেরই একজন লোককে এই রায়বাড়িতে দারোয়ান সাজিয়ে বহাল করে, যাতে সেই লোক তাকে ওই বাড়িতে ঢুকতে সাহায্য করে। এবং সেই লোকের সঙ্গে পরামর্শ করে সে যেদিন রায়বাড়িতে আসে সেদিন সে গঙ্গা থেকে উঠে এসেছিল। গঙ্গা থেকে? কিভাবে? কলা গাছের ভেলায় চেপে। তারপর? তারপর কালী ডাকাত যখন কলা গাছের ভেলা থেকে নেমে ঘাট থেকে উপরে উঠে আসে, তখন নাকি ইংরেজ সাহেব পুলিশ দলবল নিয়ে তার জন্যে উপরেই অপেক্ষা করছিল। কালী ডাকাত ও তার দলবলের সমস্ত লোককে সেদিন রাতে পুলিশ গুলি করে মারে। তার কারণ কালী ডাকাত অনেক খুনের অভিযুক্ত ছিল, তাই ইংরেজ সরকার তাকে জীবিত বা মৃত অবস্থায় ধরার হুলিয়া জারি করেছিল। ঘটনাখানা বুঝলাম। তবে কালী ডাকাত যে সেদিন আসবে আর ওই গঙ্গার ঘাট থেকেই উঠে আসবে, সেটা পুলিশ জানলো কি করে? বরং কালী ডাকাতেরই তো পুলিশের আসার খবর জেনে যাওয়ার কথা। সে যে ওই চর মোতায়েন করেছিল রায়বাড়িতে। সেটা তো আমিও জানি না ভাই অধীর। না, সে ঠিক আছে, তবে এই ঘটনার সাথে ভূতের কি সম্পর্ক? আরে সেই ঘটনার পর নাকি রায়বাড়ির কেউ কেউ ওই ঘাট থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পেত। এমনও কেউ দেখতে পেয়েছে যে দুটো ছায়ামূর্তি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে এবং একজন আর একজনের পিঠে ছুরি বসাচ্ছে। এছাড়া এও শুনেছি কালী ডাকাত তার যেই লোকটিকে গুপ্তচর হিসেবে রায়বাড়িতে বহাল করেছিল, সেই লোকটিকেও নাকি ওই গঙ্গার ঘাটেই মৃত অবস্থায় পাওয়া যায়। এবং সেই মৃত্যুর পর ওই রায়বাড়ির সবাই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। সবই তো শুনলাম। তা ওই বাড়িতে আর কেউ কোনোদিন ভূত দেখেছে কি? বোধহয় না, বা আমার জানা নেই। আসলে ওই বাড়িতে তো কেউ কোশমিনকালেও যায় না, এমনকি রায়বাড়ির বংশধরেরাও কেউ আসে না। আচ্ছা, তা আর কেউ যখন কোনোদিন দেখেনি, তোমরাও বলছো দেখোনি, তাহলে ওই বাড়িটাকে ভূতের বাড়ি বলছো কেন? আজগুবি ব্যাপারটা না ছড়ালেই নয়। না হে ভাই, তুমি বুঝতে পারছো না। আচ্ছা, আমি বুঝতে পারছি না। বেশ, চলো তাহলে একটা বাজি ধরা যাক। এই রে, আবার বাজি টাজি কেন? আর কি নিয়েই বা বাজি? এই যে তুমি ভূত নিয়ে এত কথা বলছো, আমি প্রমাণ করে দেব যে ওই বাড়িতে ভূত নেই। কি বলো? অধীরবাবুর সাথে কেউই কোনো তর্ক করেনি। তিনি নিজে ইচ্ছা করে যেচে বাজি ধরেছেন। কি চুপ করে আছো কেন? বলো, হয়ে যাক দুটো গোটা মুরগি। ইন্দ্রনাথবাবু একটু ইতস্তত করছিলেন দেখে অধীরবাবু তাড়াতাড়ি বললেন, কি হলো হে? বাজি হেরে যাবে বলে চিন্তা করছো? তা তো করবেই। কোনোদিন কিছু না দেখেই বলে দিলে ওই রায়বাড়িতে নাকি ভূত আছে। তুমি নিজেও বুঝতে পারছো ভূত টুত কিছুই নেই, তাই তো বাজি ধরতে তোমার মন খুঁতখুত করছে।
না হে ভাই, আমি বলছি কি, তুমি ভূতে বিশ্বাস করো না করো তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যেচে কেন ঝামেলায় পড়বে বলো? হতে পারে ওই বাড়িতে ভূত নেই, কিন্তু এটাও তো হতে পারে যে ভূত আছে। এই তো, এই যে তুমি যেমন করে বলছো ভূত আছে কি নেই, এই সব সংশয় দূর করে দেব আমি। চলো, লাগাও বাজি, দুটো দেশি মুরগি। অধীরবাবু ভূতে বিশ্বাস করেন না, আর এরকমটাও নয় যে তিনি বাজির কারণে এখানে এসেছেন। আসলে বাড়িখানার সম্পর্কে শুনে তিনি একটু রোমাঞ্চ অনুভব করছিলেন। তবে রায়বাড়ির এই পরিত্যক্ত ঘাটে এসে তিনি পরম শান্ত পরিবেশটাকে উপভোগ করছিলেন। তিনি যখন থেকে এসেছেন তখন থেকে প্রতিনিয়ত মিষ্টি বাতাস বয়ে চলেছে। চারিদিকের গাছপালা থেকে একটা দুটো করে পাখি মাঝে মাঝে কিচিরমিচির করে ডেকে উঠছে। তিনি ঘাটের কাছে যে সিঁড়িটার উপর বসে আছেন, সেই সিঁড়িখানা শ্যাওলা ও আগাছায় ভর্তি। তার সামনে এখন প্রায় অন্ধকার, শুধুমাত্র গঙ্গার কুলুকুলু আওয়াজ শোনা যাচ্ছে। পেছনে বিরাট আকার রায়বাড়িখানাও লতাপাতা এবং জঙ্গলাবৃষ্ট একটি দানবের মতো দাঁড়িয়ে আছে। খবরের কাগজখানা অনেকক্ষণ আগেই তার পড়া হয়ে গিয়েছিল। এখন তাই তিনি অন্ধকার ঘাটে বসে একটা সিগারেট পান করছিলেন। তিনি ভাবছিলেন তার বন্ধু ইন্দ্রনাথবাবু সেই যে কালী ডাকাতের গল্পটা তাকে বলেছিল, সেটা যদি সত্যি হয় তবে তিনি এখন যেখানে বসে আছেন সেখানেই কালী ডাকাতের মৃত্যু হয়েছিল এবং সে উঠে এসেছিল তার সামনের ওই ঘাটের দিক থেকে। তখনও তার মনে ভয় জাতীয় জিনিসটা আসছিল না, তাও তিনি একটু রোমাঞ্চ অনুভব করার জন্য নিজের মনে মনে কল্পনা করার চেষ্টা করছিলেন, ওই বুঝি কালী ডাকাত উঠে এলো জলের মধ্যে থেকে এবং তার পেছনে কতগুলো ইংরেজ পুলিশ বন্দুক নিয়ে তার জন্যেই অপেক্ষা করছে। তবে একটা কথা তাকে ভাবিয়ে তুলছিল, পুলিশ জানতে পেরেছিল কিভাবে যে কালী ডাকাত সেই দিনই এই ঘাটের দিক থেকেই উঠে আসবে? বরং কালী ডাকাত তার যে চর মোতায়েন করেছিল রায়বাড়িতে, তার সাহায্যে তো পুলিশের খবর কালী ডাকাতের পেয়ে যাওয়ার কথা। রাত তখন অনেকটাই গভীর, চারিদিকে কোনো শব্দ নেই, এমনকি গঙ্গার দিক থেকে হাওয়াটাও বইছে না। পরিবেশটা হঠাৎ করে কেমন যেন থমথমে হয়ে গেছে। তিনি উঠে দাঁড়ালেন এবং উঠে দাঁড়াতেই তিনি তার পেছন দিক থেকে একটা শব্দ শুনতে পেলেন। তারপর পেছন ঘুরে তাকাতেই দেখলেন একটা লোক হাতে একখানা বল্লম নিয়ে রায়বাড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। গায়ের রং তামাটে, পরনে একটা ধুতি। অধীরবাবু ভাবছিলেন এখন এখানে এই লোকটি কি করছে, তাও আবার বল্লম নিয়ে। তখনই তিনি তার পেছন দিক থেকে অর্থাৎ গঙ্গার ঘাটের দিকে তাকিয়ে দেখলেন ঘাটে কলার ভেলায় ভাসতে ভাসতে একজন এসে দাঁড়ালো এবং ভেলা থেকে সিঁড়িতে পা রেখে উপরে উঠতে লাগলো। এই ব্যক্তির পরনেও একখানা ধুতি, এক হাতে একটা ধারালো ছুরি, কপালে বিরাট একটা সিঁদুরের তিলক, নাকের নিচে পেল্লায় একটা গোঁফ, মুখখানা বেশ ভয়ঙ্কর, চোখগুলো টকটকে লাল এবং তাতে প্রতিশোধের চিহ্ন স্পষ্ট। এবং আশ্চর্য ব্যাপার,
এই ব্যক্তির বুকে একটি ফুটো এবং সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সামনের সেই লোকটির বেশভূষা দেখে অধীরবাবু থ হয়ে দাঁড়িয়েছিলেন এবং দেখলেন সামনের সেই বীভৎস দর্শন লোকটি তার দিকেই এগিয়ে আসছে এবং মনে হচ্ছে যেন তার হাতের ছুরি দিয়ে সে অধীরবাবুকেই খুন করতে আসছে। তবে অবাক কাণ্ড, লোকটি থামল না, বরং অভয়বাবুর শরীর ভেদ করে তার পেছনে বল্লম হাতে দাঁড়িয়ে থাকা লোকটির কাছে গেল এবং তার পিঠে ছুরি বসিয়ে দিল। তারপর বল্লম হাতে দাঁড়িয়ে থাকা সেই লোকটি সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। লুটিয়ে পড়তেই সেই জায়গাটা রক্তে লাল হয়ে গেল। চোখের সামনে ওই ভয়াবহ হত্যাকাণ্ড দেখে অধীরবাবু চেঁচিয়ে উঠলেন, খুন খুন! তার ওই চেঁচানি শুনে সামনের লোকটি রক্তমাখা ছুরি হাতে তার দিকে এগিয়ে এলো, দৃষ্টি হিংস্র বাঘের মতো। অধীরবাবু তখন চেঁচানোর শক্তি হারিয়ে ফেলেছেন। তারপর সামনের লোকটি বাজখাই গলায় বলল, কে? তুইও কি পুলিশ ডাকবি নাকি? ডাক ডাক, তারপর তোর অবস্থাও এই প্যাঁকার মতো করে দেব। শালা নেমো খারাম! আগে নেমো খারাম কাকে বলছেন? আমাকে? কিন্তু আমি তো আপনাকে চিনিও না। আরে ধুর, তোকে কেন নেমো খারাম বলতে যাব? আমি বলছি প্যাঁকাকে। আচ্ছা, তা আপনি ওকে খুন করলেন কেন? ও ও কে? আর আপনিও বা কে? ও আমার দলেরই লোক ছিল, ওর নাম বেঁকা চাঁদ। ওই শালাকে আমি রায়বাড়িতে মোতায়েন করেছিলাম, যাতে ও আমাকে রায়বাড়ির সব খবর দিতে পারে। আর আমি যখন এ বাড়িতে আসব, তখন ও যেন আমাকে বাড়িতে ঢুকতে সাহায্য করতে পারে। তাই এই শালা যে কবে কবে পুলিশের দলে ভিড়ে গিয়েছিল একদমই টের পাইনি। আমি যেদিন এ বাড়িতে আসলাম, ও বেটা আমাকে সাহায্য না করে পুলিশকে নিয়ে ঘাটের ওপর দাঁড়িয়েছিল। আমি এই ঘাট থেকে উঠে আসলে ওই পুলিশ আমাদের গুলি করে মেরে ফেললো। আসলে পুলিশ আমার নামে 500 টাকা হুলিয়া জারি করেছিল, তাই প্যাঁকা পুলিশের সাথে হাত মিলিয়েছিল। এবার তুই বল, তুইও কি আমাকে পুলিশে দিবি বলে এখানে বসে আছিস? আগে একদম না, আমি সাদাসিধে চাকুরিজীবী লোক। এখানে শুধুমাত্র বসে বসে সিগারেট খাচ্ছিলাম। সিগারেট? সেটা আবার কি? অধীরবাবু তারপর তাকে একটা সিগারেট দিলেন। সিগারেট দেখে লোকটি বলল, এটা কি রে? কোনোদিন তো দেখিনি। ওটা সিগারেট। বিড়ি চেনেন? বিড়ি খানিকটা তাই। আচ্ছা, তাহলে বুঝি বিড়ির মতো করে খেতে হয়? তা দে, আগুনখানা দে দেখি। অধীরবাবু লাইটার খোঁজার জন্যে পকেট হাতড়াচ্ছিলেন। পকেটটা হাতড়াতে হাতড়াতেই তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার নামটা কি? আমার ভালো নাম কালীনাথ বিশ্বাস। লোকে আমায় বলে কালী ডাকাত। কালী ডাকাত নিজের নাম বলার সঙ্গে সঙ্গে অধীরবাবু লাইটার জ্বেলে ফেললেন। আর সেই আলোর ঝলকানিতেই কালী ডাকাত তার চোখের সামনেই হাওয়ায় উবে গেল। প্রথমে চোখের সামনে খুন দেখে তিনি বিরাট ভয় পেয়ে গিয়েছিলেন। তবে কালী ডাকাতের প্রেতাত্মার সঙ্গে কথা বলে তার ভয়টা বেশ কমে গিয়েছিল।
আগামীকাল চায়ের দোকানে গিয়ে এই গল্পখানা বলবেন। বাজি হেরে যাবেন ঠিকই, তা যাক। এবং মাঝে মাঝে ছুটি নিয়ে এই বাঁশবেড়িয়ায় আসলে একবার অন্তত কালী ডাকাতের সাথে বসে গল্প করবেন বলে ঠিক করলেন। তার কারণ তিনি বুঝতে পেরেছিলেন অধীরবাবুর ক্ষতি করার প্রবৃত্তি কালী ডাকাতের ছিল না। তার কাছ থেকে আরও কিছু জানা যেতে পারে, কিংবা একটা ডাকাত ভূতের সঙ্গে বন্ধুত্ব তো করাই যেতে পারে, নাকি?